সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি জাতীয় নির্বাচন নিয়ে বিআরএস টাইমস আয়োজন ব্যালট বক্স অনুষ্ঠানে। এই আয়োজনে নির্বাচনী পরিবেশ ও পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করব। অতিথি হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক। হাসিনুর রহমান, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে অশেষ ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ। নির্বাচনের হাওয়া বইছে এবং ইতিমধ্যে তফসিলও ঘোষণা করা হয়েছে, কিন্তু এই যে জুলাই যোদ্ধা ওসমান হাদির ওপর যে হামলা, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? আসলে একটা বিপ্লবের পরে এরকম একটা ঘটনা কাম্য না। যে বিপ্লবটা যে জন্য হওয়ার কথা সেটা হয় না, তার প্রতিফলন হচ্ছে হাদির আক্রমণ, ব্যারিস্টার ফুয়াদের উপর অনৈতিক আচরণ, এগুলি সব বিপ্লবটা সফল হয়নি। 54 বছর দেখা না আমরা আমাদের রাজনীতি যেমন কিছু দিতে পারেনি জনগণ, সাধারণ জনগণ নিজের জমি ভিটা বিক্রি করে বিদেশে গেছে, অনৈতিক মানে চরম কঠোর জীবনযাপন করতেছে। ওই টাকা পাঠাচ্ছে, ওই টাকা দিয়ে কিন্তু আমাদের এই নেতারা চুরি করতেছে। এটা সরকারের ব্যর্থতা, কিন্তু সরকার তো কোনো দলের না, নিরপেক্ষ। আসলে এটা যেমন দলীয় কোন দল বলতে পারেন। এছাড়াও দেখেন, এই নির্বাচনে কারা অংশগ্রহণ করতে পারেনি, তাদের ক্ষোভটাই আমরা প্রথমের দিকে দেখব। এটা আওয়ামী লীগ আর 18 জোটে যারা আছেন জাতীয় পার্টি, এরা চাইবেন এই তরুণ প্রজন্মের এই বলিষ্ঠ কণ্ঠস্বর মুখ বন্ধ করে দিতে, যাতে অন্যরা মুখ বন্ধ হয়ে যায় ভয়ে। তো আমার মনে হয় এটা ভারত কর্তৃক সিলেক্টেড আওয়ামী লীগের একটা বয়ান। এই ছেলেটা, যেটাকে আমরা বর্তমানে দেখতেছি, ছেলেটা জেলে ছিল, তাকে বের করে আনা হয়েছে এবং হাদির সাথে ঘুরতেছিল। হাদির সাথে ঘুরতেছিল এনে সেন্স তার প্রচারণার অংশ হিসেবে ছিল। এইটাই সে কাজে লাগায়। সে দীর্ঘদিন যাবৎ 2-4 দিন যাবৎ হাদির সাথে ঘুরতেছে। মনে করেন হাদির বেশভূষ কীভাবে যাচ্ছে, কোন পাশে বসতেছে, একটা যাওয়ার সময় একটা মানে সিস্টেম আছে, হাদি কোন পাশে বসে রিক্সার বা মোটরসাইকেল কোন জায়গায় বসে, না নিজে চালায়। তো সব সাথে নিজে অ্যাডজাস্ট করছেন কয়েকদিন যাবৎ। এবং যখন সিগন্যাল দেওয়া হয়েছে আজকে ফেলে দাও, ঘোষণা হয়েছে ফেলে দাও, প্রথম দিনে সহজে কাজটা করছে। হাদি যদি সতর্কতার সাথে চলাফেরা করতো, প্রোটোকল নিয়ে চলতো, তাহলে কি তার উপর এরকম হামলা হতো? আপনি বিষয়টিকে কিভাবে দেখবেন? না, এটা হলো কি ব্যক্তি সে চিন্তা করবে আমার দরকার কিনা। দেখেন, আমাদের মধ্যেই আছে ব্রিগেডিয়ার আর্মি, উনি পুলিশ নিয়ে চলেন, আমি আবার চলি না। আমি কখন কোথায় যাব কাউকে বলি না। সুতরাং এটা হলো নির্ভর করে, হাদি হয়তো মনে করে নাই আমার দরকার নেই, হাদি জনগণের সাথে আছেন, এটাই হওয়া উচিত। এরকম কুখ্যাত লোকদেরকে আমি বিশ্বাস করি যাকে ধরা হবে এবং প্রকাশ্যে বিচার করা উচিত। দেখতে অমানবিক হলেও, বাট এছাড়া আসলে সমাজের এই অন্ধকার অংশটা পরিষ্কার হবে না। কোনো না কোনো নেতারা আদেশিত করছেন, যেই দলেরই হোক। কতটা জঘন্য হতে পারে একটা মানুষ মারার জন্য আপনি একটা লোককে নিয়ে করতেছেন। এদের দণ্ড তেমনই হওয়া উচিত। এবং তরুণ ভোটার এখন আসবে, এখন তরুণ ভোটারদের জয় জয়কার হবে, হাদি ওরা সবাই নেতৃত্ব দেবে, এটাই তো খুব স্বাভাবিক, তাই না? এটাকে এত ভয়ার্ত করে ফেলার কি মানে? আপনি তো ঠিক করেন, লোভনীয় বস্তু রাখছেন। এমপিকে লোভনীয় করার জন্য আজকে অপরাধ। এমপি হবে, যেটা বলতেছিলাম, কোনো সুযোগ সুবিধা থাকবে না, কোনো উন্নয়ন থাকবে না, রাজুকের প্লট পাবে না, গাড়ি বাড়ি পাবে না, ডিউটি ফ্রি গাড়ি পাবে না, তাহলে তো সমস্যাটা থাকে না। আপনি তো ওইটাকে বানাইছেন একটা ইনভেস্টমেন্ট, যার জন্য সবাই হইতে চায় এমপি। বিপ্লব শুরু হইয়া 5 তারিখ হইল, 7 তারিখে যাচ্ছে বিএনপি নির্বাচন। ওর একটা সুযোগ ছিল আমাদের সুন্দর একটা সংবিধান বানানোর। এই সংবিধানটা তো আসলে বৈধ কতটুকু আমি জানি না, তবে এইটুকু জানি যারা এই সংবিধান লিখছেন তারা পাকিস্তানের জন্য নির্বাচিত হয়েছিলেন, তারা শপথবদ্ধ ছিলেন, তারা আমার এই সংবিধানটা লিখছে। তাহলে এটা গণভোটের মধ্যে পাশ করা উচিত ছিল, তা করা হয় নাই। তো এত কথা বলে তো লাভ নাই। এটা নতুন সংবিধান, আমাদের সংবিধান। আমি লিখে দেবো শাসকের, তুমি আমার এইভাবে শাসন করবা, আমি ব্যত্যয় করলে আমার জেলে নিয়ে যাবা, আমি অন্যায় করলে আমার তুমি ফাঁসি দিবা, আমি লিখে দিব। এই সুযোগটা পাইছি আমরা। দেখেন আলী রিয়াজরা কী করছে, ওনারা বিদেশে ছিলেন, বিদেশে থাকতে বিদেশের চিন্তা ধারণা নিয়ে তো এই দেশের হবে না। আমাদের বস্তিবাসী, আমাদের অপরাধ জানে কারা? সাংবাদিক। অপরাধ জানে কারা? আইনজীবী। অপরাধ জানে এই ইউনিভার্সিটির টিচার, ঢাকা ইউনিভার্সিটির 64 ডিস্ট্রিক্টের ছেলে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি আছে। তো ছাত্র সমাজ, যুব সমাজ, আমজনতার জন্য স্টেডিয়ামে ডাকতেন, বিভাগীয় শহরে 8টাতে যেতেন, স্টেডিয়ামে বসে সবার সাথে কথা বলতেন। আপনি অনেক কিছু তারপরে রেডি করে নির্বাচিত ক্ষমতাধারী রাজনীতিবিদ যারা, তাদের ডেকে বলে আমরা এটা করছি, তোমরা দেখো একমত কিনা, হলে হলো, না হলে নাই,
দেন গণভোট। উনি করছেন শুরুতেই রাজনীতিবিদ। তাহলে দেখেন দীর্ঘ 15 বছর তো বিএনপি ক্ষমতায় ছিল না, তার ডাকছেন কেন? আবার দেখেন দীর্ঘ 15 বছর জামাতের লোক ছিল না, তার ডাকছেন কেন? আমার কোন কারণ আছে, ছিল তো আওয়ামী লীগ তো নাই, তারা ডাকেন নাই। জাতীয় পার্টির লোক ডাকেন নাই, তাহলে কেন? এরা তো তাহলে 15 বছর তো তারা প্রতিনিধিত্ব করে না। হইতে পারে বড় দল, আইনের দিক দিয়ে বলবো তারা হয়তো হইতে পারে জনপ্রতিনিধি। কীভাবে জনপ্রতিনিধি? এই যে সব দলই কম বেশি নোট অফ ডিসেন্ট দিয়েছেন, কেন? আমরা নিজেরাই কেন স্বতঃস্ফূর্ত হব না? কেন এক লোকের এত ক্ষমতা থাকা দরকার নাই, সে ফ্যাসিস্ট হয়ে যায়। এক লোক দুইবার আসবে না, আপনাদেরই বলা উচিত। তো এইগুলি তো আসলে উচিত ছিল জনগণ থেকে নিয়ে আসলে জিজ্ঞেস করার দরকার ছিল না রাজনীতিবিদদের। গণভোটের মধ্যে আসো, গণভোটই তো প্রত্যাশা। রাজনীতিবিদদের জিজ্ঞেস করার দরকারটা কী? কারণ কোনো সিস্টেম তো হয় নাই, রাজনীতিবিদদের দলের মধ্যে সংস্কার করে নাই। আজকে দেখেন বিরোধী দল, এই দল সেই দল, যে কোনো দলের তার নির্বাচনী এলাকায় তারা নিজেরাই তো নির্বাচন করে লোক ঠিক করতে পারে, উত্তম না? কিন্তু আপনি বিক্রি করছেন টিকিট, মানে আর্থিক সুবিধা নিচ্ছেন বা কিছু একটা করতেছেন। তো অনৈতিক কাজটা আগের মতো রইল। তো কী সংস্কার করলাম, কি পাইলাম আমরা? এত রক্ত দিলাম, আসলে কোনো লাভ হয় নাই। এই যে আপনি ফ্যাসিস্টের কথা আসলো, যে এখনো পলাতক ফ্যাসিস্ট সোশ্যাল মিডিয়ায় হুমকি দিচ্ছে, এখনো এমন কথা ভাসছে যে পরবর্তী টার্গেটে রয়েছে হাসনাত আব্দুল্লাহ সহ অন্যান্য জুলাই যোদ্ধারা। তাহলে তাদেরও কিন্তু সেই প্রোটোকল দরকার, তাদেরও সেই সাহসিকতা দরকার রাস্তায় চলার জন্য, এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গেরও নাম আসছে। তো এই বিষয়ে আপনি কি মনে করছেন? আমি মনে করি আপা, এখনো ওই ব্যক্তিকে যেহেতু চিহ্নিত করা গেছে, তাকে অ্যারেস্ট করতে হবে যেমন করে হোক, তাকে বাঁচায় রেখে এসে তার শিকড় তুলে ফেলতে হবে কারা জড়িত, এবং এই বিচারটা করতে দ্রুত, অতি দ্রুত। এখানে আইনের কোনো আবল তাবল বক্তব্য দরকার নাই। এবং দেখেন 1857 সালে সিপাহী বিপ্লব হয়, মুসলমানরা বেসিক্যালি বিপ্লব করে। এই মুসলমানরা যাতে আর অন্য মুসলমানরা আর না বিপ্লব করতে পারে, প্রকাশ্যে ফাঁসি দেয় এই বাহাদুর শাহ পার্কে, তার কাছে ঝুলে রাখা হয়েছিল। আমি বলবো এটা প্রকাশ্যে করতে হবে নামটা, খুব দ্রুত সম্ভব। তার জন্য ওই অহেতুক প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনা, এত আবল তাবল দরকার নাই। কিছু কাজ অমানবিক হলেও করতে হবে দেশ রক্ষার জন্য, এবং এটা না ধরলে আমি মনে করবো যে এই সরকার পদত্যাগ করা উচিত। কিন্তু এটা তো এমনও কথা আসছে যে রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদেরও নাকি একটু সাবধানে চলা উচিত। তাহলে কে কাকে আসলে অঙ্গুলি হেলন করছে? এত সুন্দর একটা দেশ, যার 99% লোকই আমরা বাঙালি, 90% মুসলমান। আমাদের মধ্যে কোনো বিভেদ থাকারই উচিত না। কেন বিভেদটা হইতেছে? বৈষম্যটা হচ্ছে ধনী আর গরিবের মধ্যে পার্থক্যটা অনেক। আপনি সেই জায়গা থেকে ধনীকে আরও কমায় নিয়ে আসেন, গরিবকে উঠিয়ে আনেন, সবার জন্য শিক্ষা আনেন, ভালো শিক্ষা ব্যবস্থা সৃষ্টি করেন, যাতে এই ধরনের মাইন্ডসেট, এটা যে খারাপ কাজ ও তো জানে না। ওই শিক্ষা পায়নি, খোঁজ করেন, ও শিক্ষা এটা পায় নাই। আজকে তো কয়েক জায়গায় খোঁজ করলাম, একটা বাচ্চা মেয়ে আমাকে ফুল দিচ্ছে, তো মাকে জিজ্ঞেস করলাম জন্ম নিবন্ধন করছে ও না করে নাই, সে করতেও পারবে না। আজ থেকে 10 বছর পরে বাচ্চারা বিয়ে হবে, সকল প্রসেস সে কোথাও আইনের সুবিধা পাবে না। সরকারের উচিত প্রত্যেকটা বাচ্চাকে শিক্ষিত হইতে হবে। ওখানে কিন্তু মানুষ হওয়ার যে গুণাবলী, সৃষ্টির সেরা যে মানুষ, ওইখানে ওইটা থাকতে হবে। আগে তুমি মানুষ হও, এইটা শিখি। আমি প্রথমে কি শিখি? আমার জাতির জনক বঙ্গবন্ধু, মিথ্যা কথা শিখি, 30 লাখ ভুয়া জিনিস শিখি। এগুলি শেখার দরকার নাই তো, এটা পরে সে পড়তে পারবে। এখন মানুষ হওয়ার জন্য আগে বেসিক শিক্ষা, যেটা আদর্শলিপি ছিল, আগে বাল্য শিক্ষা ছিল, এইগুলি দরকার আমাদের। মানুষ হওয়ার যে গুণাবলী, একটা দরিদ্র লোকের পাশে দাঁড়ানো, এগুলি না শিখলে আসলে আমরা মানুষ হতে পারবো না। বেসিক নলেজ, বেসিক যে আমাদের এই যে ঘুষটা শিক্ষাটা হারাম, ঘুষ একটা খারাপ জিনিস, এই জিনিসটা ছোটোকালে বাচ্চা শিখবে। ভারত আমার শত্রু, ছোটোকালে বাচ্চাকে শিখাইতে হবে। তাহলে এই বাচ্চা হবে একটা বুলেটের মতো, হাতের চেয়েও ভয়ঙ্কর হবে, দেশপ্রেমটা করে উঠবে। আমি ভারতের জিনিস পড়বো না, আমি খারাপ জিনিসটাই পড়বো, আমার জিনিস পড়বো, আমার কৃষক বাঁচবে, ভারতে পেঁয়াজ খাবো না। এই চেতনাগুলি না আসলে দেশপ্রেমটা আসবে না। দেশপ্রেম সাধারণ জিনিস, যে আমি আমার যা আছে প্রাপ্য এটাই আমি খাবো, শুক্রিয়া, অন্যের থেকে আমি খাবো না। আপনি কারো উপকার করতে না পারেন, অপকার করেন না। বেসিক এই জায়গাটা চলে আসলে আপনার ধর্মটাও হয়ে গেল। কিন্তু এখন ভাইয়া, নির্বাচনকে সামনে রেখে চলমান যে পরিস্থিতি, সেগুলো কি সরকার যথাযথভাবে মোকাবেলা করতে পারবে কিনা, এবং প্রার্থীরা যে অনিরাপত্তায় ভুগছে সে বিষয়ে সরকারের আসলে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন? যে দেশের পুলিশ এসপি নিয়োগ হয় লটারির মাধ্যমে, আপনি গুণগত মান বুঝেন? আমরা কোন পর্যায়ে গেছি?
এসপি নিয়োগ করতেছি লটারির মাধ্যমে, অর্থাৎ আমি অপকর্ম করবো, এসপির জন্য আমার একটা বিশেষ সুবিধা দেয়। লজ্জা। আমি মনে করি আপা, আমাদের রাজনীতিবিদদের বললাম একটা মানদণ্ড দেন, জরুরি, এটা করেন না, এখনও সময় আছে। আপনার সামনের দিকে আরও মারামারি হবে, কাটাকাটি হবে, রাতেরবেলা টাকা লেনদেন হবে। এগুলির জন্য আসলে কতখানি শক্ত নির্বাচন কমিশন, কতখানি শক্তিশালী, আমার মনে হয় সম্ভব না। আপনি পুলিশ সংস্কার তো করেন নাই, পুলিশের লোক নিয়োগ করেন নাই, বসে আছেন যে নির্বাচনের দল আসলে, নির্বাচিত লোক আসলে তারা পুলিশ নেবে। কি নেবে? আসলে তো অনৈতিক চর্চা হবে। কোনো পুলিশ 5 লাখ টাকার নিচে উপরে এনি অ্যামাউন্ট দিয়া ভর্তি হবে। যে পুলিশ সদস্য টাকা দিয়ে ভর্তি হয়, সে কীভাবে আপনার সেবা করবে? সে তো সেবা করবে রাজনীতিবিদদের। সে প্রথমেই চাইবে এই ঘুষের টাকা উদ্ধার করতে, তারপরে সে কিন্তু করাপশন অটোমেটিক জড়ায় যায়। এই জন্য বলি আপা, আমাদের এই ধরনের জিনিস থাকলে কঠোর হইতে হবে, একদম বাতিল করে দিতে হবে, এবং যে এলাকায় ঘটবে সে এলাকার রাজনীতিবিদরা দায়ী হবে। এছাড়া আপনি পারবেন না। এবং সেনাবাহিনী যে স্বতঃস্ফূর্তভাবে কাজ, আমি আবারও বলি, সেনাপ্রধানকে অনবোর্ড করতে হবে ডক্টর ইউনূসের। এখন যদি না পারেন ডক্টর ইউনূসের, আমার মনে হয় ক্ষমতা ছেড়ে দেখ। সাংবাদিক মাহমুদুর ভাই আছেন, ওনাকে দেন, উনি ভালো পারবেন। এখন লজ্জা পাওয়ার কিছু নাই। আপনি দেশকে বিপদে ফেললেন, আমরা তো আর বসে থাকার কাজে নেই। আমি মনে করি সবার আমাদের চাওয়া পাওয়া এমনটাই হওয়া উচিত, ভালো লোককে ভোট দেন। লোকটা যতই গরিব হোক আপনার পাশে থাকবে। এখন দেখতেছেন কারা নির্বাচিত হচ্ছে, সিলেকশানে হচ্ছে, আন্তকন্ধুলে মানুষ মারা যায়, বাঙালি মারা যায়। আমরা তো আরও মডার্ন নিতে পারতাম, মোবাইলের মাধ্যমে তো ভোট দিতে পারি আমরা, আমার এনআইডি স্ক্যান করে সম্ভব। কেন লাইন দাঁড়িয়ে ভোট দিতে ব্যাপার? আমি আপা, আমার পরিবার, আমি এই লাইন ধরে দাঁড়াইয়া ভোট দিতে যাব না কষ্ট করে, যদি ওরকম পরিবেশ ভালো না হয়, আস্থা যদি না আসে, বোম ফুজে কালকে আগুনও রাখছে মানে বাসে, এটা তো কাম্য না। এই দেশপ্রেমটা আসলে গড়ে তুলতে আমরা পারি নাই, মিথ্যা রাজনীতি, মিথ্যা অপবাদ এগুলি দিয়ে। এখন একটা সুযোগ ছিল, আমরা করতে পারলাম না। আগামী সরকার কতটুকু পারে আমি জানি না, তবে আমি মনে করি টাকা পাচারকারীর জন্য একটা কঠিন দণ্ড করা উচিত। এই দণ্ডের মাধ্যমে যদি আমাদের দরবেশ বাবার হাতটা কাটেন, অনেক সোজা হয়ে যাবে। লজ্জা পাওয়ার কিছু নাই আপা, এখানে একটু কট্টর হইতে হবে। দরবেশ বাবার হাতটা কাটতেই পারি। আর এই যে সন্ত্রাসী যেটা মারছে, ধরতে পারলে ইনশাল্লাহ সবার সামনে প্রকাশ্যে হত্যা করেন, আমার মনে হয় দেশ ঠিক করা সম্ভব। একটু কঠোর হইতে হবে, কারণ আমাদের মধ্যে ঢুকিয়ে গেছে ভারতপ্রেম। এই ভারতপ্রেম থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। আর পুরো বাংলাদেশ এখন অ্যান্টি ইন্ডিয়ান, আমরা বুঝে গেছি ইন্ডিয়া আমাদের শত্রু। আমাদের সুশীলরা আমাদের যুদ্ধর ভয় দেখাইছে, এখন অনেকে বলে শত্রুজন কিলার ঢুকছে। এগুলি আমাদের আতঙ্কে রাখার জন্য। আমি জনগণকে বলবো, সবাইকে বলবো, আপনারা সাহস নিয়ে মাঠে আসেন, একটু কেয়ারফুল থাকেন, একা চলবেন না। যারা রাজনীতিবিদ, হাতে 3-4 জন লোক রাখেন, যাতে আপনারা কোনো বিপদের মুখে না পড়েন। আর দণ্ডটা ঠিক মতো হইলে কিন্তু আপার এই সমস্যাগুলি থাকে না। দণ্ড হয় না বিদায়ী আমার এত সমস্যা। আমাদের এখানে প্রসেসিংটা অনেক দেরিতে হয়, আসামি ধরা পর্যন্ত তাদের দণ্ডপ্রাপ্ত, এবং এই প্রসেসিংগুলোর পেছনে কি মনে হয় আপনার, যে কেন এই মানে ধীরগ্রস্ততা হয়? এই জিনিসটা দেখেন, বিচারটা হয় সাক্ষ্য আইনে। আমার কথাই বলি, এত দরকার নাই। আমার মনে করেন গুম হয়েছে, আমি গুমের সময় সাক্ষী আছে, ওই সাক্ষীটা আমার লাগবে বিচারের সময়। ওই সাক্ষীকে যাতে না পলাইয়া যায়, না ভয় পায়, তারা খুশি করে রাখা, তারা নিয়ে আসা। আমি একটা বাস্তব কথা বলি, এই যে আয়নাঘরের সাথে যে একটা হাফেজ হুজুরকে গুম করা হয়েছিল, মেরে ফেলা হয়েছিল, ওই ছেলেটা এসে আমাকে বলছিল, স্যার এরকম ঘটনা আমি এটা করছিলাম, হাফেজ ছিল আমার মনে হয়, আপনাকে বলে আমি আমার তথ্য দিল। নূর খান ভাইরে ডাকলাম, বললাম, নূর খান ভাই তাকে ব্যবহার করলো, করে আমরা বুঝতে পারলাম কিলিংয়ের প্যাটার্নটা কীরকম। বুরঙ্গা নিয়ে যাওয়া হয়, ওখানে মারা হয়। এখন আইসিটি তারে ধরে বলে, তুমি সাক্ষী, তুমি অপরাধী, তুমি সাথে ছিলা। এখন এই যদি অবস্থা হয়, কেউ আপনার তথ্য দিচ্ছে না, এর মধ্যে একটা লোক আগায় আইছে, তাকে আপনি বেকারে ফেলতেছেন, দেশ কেমনে যাবে বলেন? Experience next-level illumination with Ray OmniTech's 40-watt tube light. Brighter, better, built to last.
এই যে যেমন এখন সোশ্যাল মিডিয়ার মানে ইয়েতে কল্যাণে এখন কিন্তু এআই দিয়ে ফটো বের করে কিন্তু আমরা একটা সম্ভাব্য আসামির চেহারা পাচ্ছি। তো কেন ধরা হচ্ছে না? এটারও কি পেছনে কোনো কারণ থাকছে কিনা? আচ্ছা, ধরার সাথে সাথে তো উচিত ছিল একটা পুরস্কার ঘোষণা করে দেওয়া। অনেক পরে দিচ্ছেন ঘোষণাটা, এই ঘোষণার জন্য তো আমার মনে হয় আপনারা পার হয়ে গেছে, এখন ঘোষণা দেই। আপনার তো স্ট্যান্ডিং অর্ডার থাকবে, এরকম ক্রিমিনালগুলি হলে সেকশনে এত, আর এখানে এত দেরি করা মানে হলো গিয়া আপনি কোনো কিছুর সাথে। তারপরে বলবো উনি পলাইলে কোথায় পলাবেন? ভারতে পলাবেন। ভারতের সাথে আমার সম্পর্ক দিতে হবে। ভারত যদি ভালো চায় ফেরত দিবে, যদি দিয়ে থাকে। আমি মনে করি এখনো দেশে আছে, আমি ইনশাল্লাহ পুলিশ ধরতে পারবে। পুলিশ কিন্তু বুঝে গেছে আমাদের সাথে কাজ করে পুলিশ যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে অপমানিত হয়েছে, দ্যাট ইনক্লুডস আর্মি অলসো। আর্মি অন করে না, বাট পুলিশ কিন্তু তার অপরাধটা বুঝছে। আমার মনে হয় আগামী দিনে পুলিশ ভালো হবে ইনশাল্লাহ। একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হিসেবে আপনি নিশ্চয়ই বলতে পারবেন যে আর্মিদের যে মানে একটা কথা, এই যে আপনি কেবলই বললেন, পুলিশের যে কথা আপনি কেবলই বললেন, এই জিনিসগুলো কিভাবে আমরা এখন ঠিক করতে পারি? কিভাবে মানুষের মাইন্ড সেট আপ করতে পারি যে আসলে আর্মি ওয়াজ নট রং? হাসিনা মনে করছে আজীবন ক্ষমতায় থাকবে, শেখ বংশ, রাজ পরিবারে যা হয় সুলতান সুলেমানের অনুসারীরা আল্লাহর পরে তাকেই মানে। এনারা সবাই একই ফর্মেটে গেছেন। এখন হাসিনা যে এভাবে চলে যাবে, এটা তো আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রদত্ত। এটা যাওয়ার তো কথা না। আমিও কোনো ভাবি নাই। আমি তো রাজপথে ছিলাম, ওদিনকেও ছিলাম। আমি যখন দেখলাম ভাঙতেছে মূর্তিটা, শাহবাগ থেকে আমি ওখানে গেলাম প্রধানমন্ত্রী অফিসের সামনে। আমি বললাম এই বড় মূর্তিটা, তা আমি উপরে উঠছি। ওঠার পরে ও বেটা প্রস্রাব করে দিতে উপরে দিয়ে উঠছে। তো প্রস্রাব তো গায়ে লাগছে, নামাজের সমস্যা। কোনো মতে ভেগে আমরা তিনটা মোটরসাইকেল ছিল, আমার আত্মীয়র বাসায় খাওয়া দাওয়া করলাম পান্থপথে। তারপর ফেরত গেলাম ব্রিগেডিয়ার হাসান নাসেরের কাছে। এর আগে ঘোষণা দিলাম যে আমার আর্মি ভাই, আর্মি সার্জের আয়নাঘরে হাতে মুক্তি করতে হবে। এই মাথায় ঘুরে ঢুকে তখন হাসান নাসের স্যারে বুঝাইলাম, স্যার রাজি হইল, হ্যাঁ ভালো বুদ্ধি, চলো করে আমরা ওই আয়নাঘরের সামনে ওখানে বসে গেলাম। আয়নাঘর থেকে মুক্তি হলো। এখন কত এই সবাই আমরা আর্মির লোক। আপনাকে কতটা ভাবে মাইন্ড সেট আপ চেঞ্জ করা হয়েছে। সেনাপ্রধানগুলোকে ওরকম সিলেক্ট করছে যে আমাকে মানো, তুমি সেনাপ্রধান হবা। এবং আমাদের হইয়া আমাদের লোকের আমরা টর্চার করছি। তো আমি মনে করি সেনাবাহিনী এখন সময় হয়েছে, এই যে একটা অপরাধ হয়েছে, এটা অনুশোচনা বোধ থাকা, অনুতপ্ত হওয়া। আমরা বাংলাদেশের সেনাবাহিনী, জনগণের টাকায় আমার বেতন হয়, এবং আমরা আমাদের এই সেনাবাহিনীকে আমরা শক্তিশালী করি। তাহলে হবে কি, আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। যে সংস্কার করা দরকার ছিল, সেনাবাহিনী বা গোয়েন্দা এটা কিন্তু কারো ব্যক্তিগত না, কোনো দলের না, রাষ্ট্রের। এটা থাকবে, এটা 100 বছর সামনে কেমন দেখতে চাই বাংলাদেশ, ওই চেতনা নিয়ে এরা থাকবে। এর মতো এরা কাজ করে। এখানে প্রধানমন্ত্রী যেই দলেরই হোক তার কোনো হস্তক্ষেপ নাই। কোনো থ্রেট থাকলে একটা মেসেজ তারা দিবে প্রেসিডেন্টকে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে জানাবে। এই যে কুক্ষিগত করে পুলিশের আইজিপিকে, সেনাবাহিনীকে, ডিজিএফকে, এনএসএকে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। এই সংস্কারটা যদি আমরা করতে পারতাম, এই কমিশন, তাইলেও বলতাম যে না কিছু একটা হয়েছে। এটাও করতে পারে নাই। তা আমি হতাশার মধ্যে পড়ে গেছি। আসলে এখন নতুন করে বিপ্লব করতে হবে আবার, এছাড়া কোনো পথ দেখতেছি। মানে 5ই আগস্টের বিপ্লবটার পরে আসলে আমরা ভেবেছিলাম যে আমাদের যারা আছেন সমাজে, যারা সাধারণ মানুষ, সবকিছু মিলে ছাত্র সমাজ একসাথে হয়ে একীভূত হয়ে সেই রকম একটা সুন্দর নির্বাচন হবে, নতুন একটা বাংলাদেশ আমরা পাবো। কিন্তু সেই প্রেক্ষাপটে আপনার কি মনে হচ্ছে যে আসলে এই 5ই আগস্টের এই পরবর্তী যে অবস্থাটা, নির্বাচনের এই পূর্ববর্তী যে অবস্থাটা, এটা কি আসলেই মনে হচ্ছে কি যে খুব একটা ভালো কোনো প্রতিফলন হবে? আপা দেখেন, যেই সব জিনিস পার হয়ে আইছি আমরা, কষ্ট করেছি। আমি ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম, ব্রিগেডিয়ার হাসান নাসির। আমরা ভাবি একটা রিক্সাওয়ালা শুয়ে আছে বেডে, এখানে তার কাটা এবং শুকানো গন্ধ বেরোচ্ছে আপা, বুঝছেন। বাচ্চাটা খাটের নিচে খেলতেছে, হামাগুড়ি দেওয়া, বউটা পায়ের কাছে বসা এবং টাকা চাচ্ছে। তা হাসপাতাল করতে করতে একজনের ওষুধ টাকা দিবে, একজনের খাবার দিবে, 3 জন খাবে কি? আমরা কত আমি ডক্টর ইউনূসের এই জিনিসটা, স্বাস্থ্য উপদেষ্টা কতটা অনভিজ্ঞ। একজন জেনারেল আছে বা একজন সেনাবাহিনীকে হেলে বলতে, ভাই তুমি একটু দেখো। তো সেনাবাহিনী এত হয়তো পারবে না, সরাসরি রিং দিবে, বসুন্ধরা তুমি সকালে খাবার দিবা, আর টিকে গ্রুপ তুমি রাতে খাবার দিবা। কোনো সমস্যা হয়তো? এগুলো লিডারশিপের ব্যাপার, আপনি চিন্তা করতে হবে। এগুলি করতে পারেন নাই, করেন নাই, সোজা কথা। ব্যর্থতা ডক্টর ইউনূসের। আমি স্বাস্থ্য উপদেষ্টা দিব না। তারপরে এখন যেই জায়গায় আমরা চলে গেছি,
এখনও আপনার টাকা পাচারের জন্য কঠোর আইন করেন। টাকা পাচার অভিযোগ থাকলে সে নির্বাচনে দাঁড়াতে পারবে না। ব্যাংক ঋণ নিছে, যে নিছে সে ঋণ নিলে সে নির্বাচনে দাঁড়াতে পারবে না। আপনি তো রাজধানী দিতে আসছেন, তো আপনার তো গরিব হওয়ার কথা না, তো লোন নেবেন আপনি 1 কোটি টাকা, আপনি নির্বাচনে দাঁড়াবেন নো, আপনি ঋণ পরিশোধ করে শূন্য হয়ে আসবেন, অনলি দাঁড়াতে পারবেন। কয়েকটা কঠিন কাজ করলে কিন্তু হয়ে যায়। আর ওই সুবিধা বর্জন করে দেন, আপনি এমপি কোনো গাড়ি পাবেন না, জনসেবা করবে, আইন প্রণেতা, এই জন্যই তো হয়েছেন আপনি এমপি। তো আপনাকে এত সুবিধা, উন্নয়ন কেন থাকবেন? উন্নয়ন করতে চাইলে আপনি উপজেলা চেয়ারম্যান হন। আমি এটা মনে করি সুযোগ আমাদের এখনও আছে। সুযোগ আমাদের আছে, কিন্তু কাজে লাগানো হচ্ছে। ডক্টর ইউনূস থাকেন বাংলাদেশে থাকেন না, আলী রিয়া সাহেব বাংলাদেশে থাকেন না, থাকি আমরা। কোনো উচিত ছিল এই দেশের লোক নেওয়া। মাহমুদ আমান ভাই, গৌতম দাস, এত জ্ঞানী মানুষ, আবু হানা রাজ্জাকি, বহু লোক আছে। ডাকেন, বেশি কিছু টিচার, ভালো টিচার নেন না, যা সৎ পথে থাকে। টিচাররা মূলত সৎ পথে চলে, এটা সৎ পথে চলে, সৎ খায়, এরকম কয়েকটা লোক নেন, কয়েকজন হুজুর ধর্মীয় নেতা নেন, সব দলের নেন। ইভেন যদি খ্রিস্টান প্রিস্ট নেন, আপনি ভালো খারাপ সিদ্ধান্ত সে দিবে না। তা আমার মনে হয় আমাদের আসলে সিলেকশনে ভুল হয়ে গেছে। এখন আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত যে একটা মানে ফ্রুটফুল একটা নির্বাচনের জন্য? একটা প্রধান কাজ হবে, সন্ধ্যার পর কোনো নির্বাচনী প্রচারণা চলবে না। এটা প্রধান, কারণ আপনি তো নিরাপত্তা দিতে পারতেছেন না। সো দ্যাট প্রত্যেকের লোক যে বাড়িতে চলে যায়, ও সকল কার্যক্রম বন্ধ। সন্ধ্যার পরে কারফিউর মতো করে দিতে হবে, যে 4 জন লোক একসাথে চলাফেরা করবে না। এছাড়া তো ঠিক হচ্ছি না আমরা, যে আরও ঘটনা ঘটবে দেখবেন। এই যে আপনারা একজন লোকে, কেউ যদি কোনো লোকের সাথে অপমাননাকর আচরণ করা হয়, তার মামলা হবে, সে নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করবেন। সম্ভব? তা আমার মনে হয় একটু কঠিন হইতে হবে সরকারকে, নাহলে ম্যানেজ করতে পারবে না। আর সরকার প্রথম থেকেই মনে হচ্ছিল বিএনপির প্রতি ভয় পাচ্ছে, বিএনপির প্রতি ভয় পাচ্ছে। আর আমজনতার মনে হয় বিএনপি মনে হয় আমজনতার সবার প্রতিনিধিত্ব করে, তা না। সুতরাং সরকার উচিত ছিল মানদণ্ড ঠিক রেখে কাজ করা। আপনি মানলে মানেন, না মানলে নাই, আমি গণভোট দিব। গণভোট দেন না, প্রতি মাসে 1 করে গণভোট দিতেন, কে মানা করছিল? সমস্যা তো নাই। আসলে সরকারের সদিচ্ছা, তার এই ব্রেন চাইলের মধ্যে সমস্যা হয়ে গেছে, যে আমি নির্বাচনটা করে আমি চলে যাই। এটা তো আসলে হয় না, এইভাবে দায়িত্ব নেওয়া উচিত হয় না ওনার। ইভেন দেখেন, উনি ক্ষমতায় এসে ওনারটা মাফ করে নিয়েছেন, গ্রামীণ ব্যাংকের যে পাওনা দানা মাফ করে নিয়েছেন। এটা কি কাজের কাজ হয়েছে? এটা কি আমরা আশা করতে পারি? কত দেশের কত লোক আছে, কত সমস্যা, তারপরেও অনেক কিছু করছেন। ডক্টর ইউনূস থাকাতে হয়তো ভারত বাড়াবাড়ি করতে পারে নাই, এই কীর্তিতে ডক্টর ইউনূসকে দিতে হবে। বা ডক্টর ইউনূস ছিল একটা শক্তিশালী হ্যান্ড তার সাথে নেওয়া। মনে করেন মাহমুদুর ভাই সাথে থাকতো, ওনার একদম সোজা করে ফেলতো, বা গৌতম দাস থাকতো, পুরো সোজা করে ফেলতো। এরকম একটা লোক না, এরকম ভোকাল লোক তো নাই, তার সাথে নাই। বুড়ো মানুষ নিয়েছেন আপনি, সেনাবাহিনী লেফটেন্যান্ট জেনারেল, যারা 111 ছিল। এই লোক দিয়ে বুড়া জিনিস নিয়ে হবে কেন? আপনি খালি র্যাঙ্ক দেখলে হবে না তো। আমাদের আছে, মনে করেন আমাদের অফিসে মেজর সাহেব আছেন, সেনাপ্রধানা ব্যাচমেট, তাও আমরা অনেক বয়স্ক, ইয়াং ব্লাড নেন যে কোনো ফ্রন্টের। হ্যাঁ, উনি নিচে নিয়ে একটা 2-1 জন আছেন কিশোর, ঠিক আছে। আপনার উচিত ছিল অভিজ্ঞ লোক থাকা, পাশে কয়েকজন ইয়াং লোক নেওয়া, যাতে সিদ্ধান্ত নিতে সিদ্ধান্ত জনগণের সিদ্ধান্ত, এটা কঠিন হওয়ার কথা না। জনগণের কাছে গেলে জনগণ বলবে। আপনি রিক্সাওয়ালার কাছে যান, ও সুন্দর একটা পরামর্শ দেবে, যেটা আপনার কাজে লাগবে। কারণ আপনি তো কোনো যাবেন না, জিজ্ঞাসা করবেন না। আমরা হয় কি, নির্বাচনের জন্য দেখেন প্রথম আলো একটা বানাইছে 65% বিএনপি, আর তার পক্ষে নজরুল ইসলাম ভাই বলতেছেন এটা না হইলেই, মানে আপনার লোক নিছেন 1342 জনের, বুঝেন অবস্থাটা। 1342 জনকে জিজ্ঞেস করে বাই করছেন যে 65% বিএনপি। এটা আহাম্মকি কথা না? যেখানে আমরা 12 কোটি 70 লাখ লোক ভোটার, এখানে 1342 নিয়ে আপনি কী বুঝতে যাচ্ছেন? অর্থাৎ বিএনপিকে মুক্ত করাচ্ছেন, আপনি 65% পাবেন, কম পাইলে এটা গ্যাঞ্জাম হয়েছে, তাই তো? ব্যাপারটা তো এরকম একটা আইওয়াস। আপনি ঢাকা ইউনিভার্সিটি কি 64 ডিস্ট্রিক্টের লোক আছে না? 29,000 ভোট পড়ছে না? 29,000 ভোট পড়ছে, 64 জেলার লোক কিন্তু ওখানে আছে, এবং তারা শিক্ষিত। তার মধ্যে কিন্তু 14,000 ভোট পড়ছে সাদিক কায়েম। ওইটা কি কমিশন, ওটা কি ওই যেটা করছে সে জরিপ, তার চেয়ে কোনো অংশে কম না, তার গুণগত মানে সেটা অনেক উন্নত। আমরা আসলে জোর করে দিতে গেলে তো হবে না। সেটাই, যে সাদিক কায়েমেদের কথাতেই উঠে আসলো যে এই তরুণ ভোটারদের জন্য আপনার কি? তরুণ ভোটাররা দেখেন, তরুণ ভোটারের মধ্যে আমার মেয়েও পড়ে। একটা মেয়েও আমার কথা শুনবে না যদি বলে দাও, ওরা ওদের মধ্যে ভোট দিবে। এখন বুয়াও শুনবে না, বুয়া ইউটিউব দেখে, সে জানে তার নেতা কারে ভোট দেবে, খারাপ না ভালো।
আপনি আমার হ্যাঁ, কে আমার কাজে লাগবে বুয়ারা সেটা জানে। আপনি আগের মতো মুরব্বী বলে দিল ওই ভোট কাজ হবে না। সেটাই। তাহলে আমার মনে হয় হাসিনুর রহমান, আমরা আজ এই পর্যন্তই থাকি। আবারও কোনো পর্বে অবশ্যই আপনার সঙ্গে আমরা কথা বলবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠান। আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটা কথা বলবো শেষ সময়ে, বিডিআরের ঘটনা নিয়ে একটা কমিশন হয়েছে, এখানে পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে ভারত জড়িত ছিল। ডক্টর ইউনূস সরকারের উচিত, অনেক দিন হয়ে গেছে, আন্তর্জাতিক মণ্ডলে ইউএন অথবা অন্যান্য সবার কাছে অভিযোগ করা এবং ভারতকে জঙ্গি রাষ্ট্র হিসেবে স্বীকৃতির জন্য যা কিছু করণীয় করা, এবং এর সাথে যারা জড়িত সেনা, সিভিল, পুলিশ, এদেরকে আইনের আওতায় নিয়ে আসা। নাহলে আমাদের বিপ্লবটা বৃথা যাবে। এতজন অফিসার মারা গেছে, পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটে নাই। এর বিচার হওয়া দরকার। আপনি দেরি করা মানে হলো আপনি কম্প্রোমাইজড। সো কম্প্রোমাইজ হওয়ার কোনো সুযোগ নাই। হাসিনুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের পর্ব এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে।